প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার কৃপায় সুস্থ আছি, ভালো আছি। তোমাদের সবাইকে আমার মাতৃছায়া আইডিয়াল স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করে আজ আবার আমাদের শ্রেণী অষ্টম সাধারণ বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় পাঠদান পর্ব 2 শুরু করতে যাচ্ছি। তাহলে চলো আজ আমরা ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন পাঠদান পর্ব 2 শুরু করছি। দেখো, আমরা গত ক্লাসে শিখেছিলাম কি পরমাণু, তারপরে অণু এবং মূল কণিকা এবং পরমাণুর গঠন সম্পর্কে রাদারফোর্ডের পরমাণুর গঠন। তাহলে দেখো তো আমরা এটা কি আমরা যেটা গত ক্লাসে দেখেছিলাম যে পরমাণুর গঠন, অর্থাৎ পরমাণুর কেন্দ্র, এটা কি কেন্দ্র বা নিউক্লিয়াস। কেন্দ্রে থাকে কি প্রোটন এবং নিউট্রন, আর কেন্দ্রকে কেন্দ্র করে এই যে বৃত্তাকার কক্ষপথ, তাহলে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ বা তৃতীয় কক্ষপথ। এটাকে শক্তি স্তর বা কি বলা হয়, যেমন আমরা শক্তি স্তর বা একে কক্ষপথও বলা হয়, শক্তি স্তর বা কক্ষপথ। তাহলে আবার এটাকে অরবিটও বলা হয়। আর এই কেন্দ্রে থেকে কি প্রোটন, নিউট্রন এবং এই কক্ষপথে কি ইলেকট্রনগুলো অবস্থান করে। তাহলে আমরা পরমাণু গঠন সম্পর্কে গত ক্লাসে দেখেছিলাম। তাহলে আজ আমরা যদি দেখি আসলে এই পরমাণু বা প্রোটন, পারমাণবিক সংখ্যা বা এই প্রোটন বা পারমাণবিক সংখ্যা, তারপরে এই ইলেকট্রন বা নিউট্রন, এরা কীভাবে অবস্থান করে, তারপরে এদের থেকে আমরা ইলেকট্রনগুলো কীভাবে একটার পর একটা থাকবে, ইলেকট্রনের অবস্থান সম্পর্কে বিভিন্ন কক্ষপথে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তাহলে আজকে আমরা দেখো পাঠদানের বিষয় পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, মূল কণিকার নির্ণয় অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নির্ণয় এবং ইলেকট্রন বিন্যাস, মানে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে কীভাবে সাজানো থাকে। তাহলে চলো আমরা এই বিষয়ে আজকে আলোচনা করি। হ্যাঁ, তোমাদের আলোচনার শুরুতে দেখো আমরা একটি চিত্র দেখতেছি। হ্যাঁ, এখন আমরা দেখো এখানে 1 থেকে 20টি মৌলিক পদার্থ রয়েছে। দেখো এখানে কী লেখা আছে, পারমাণবিক সংখ্যা। কী লেখা আছে, পারমাণবিক সংখ্যা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 1, 2, 3, অর্থাৎ 1 আছে কি হাইড্রোজেন, হিলিয়াম, 3 আছে লিথিয়াম, তারপরে 4 আছে ব্রিলিয়াম, বোরন, তারপরে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। এই যে আমাদের সিরিয়াল করে কি এখানে 20টি মৌলিক পদার্থের নাম দেওয়া আছে। কয়টি? 20টি মৌলিক পদার্থের। আমরা এই 20টি মৌলিক পদার্থের অর্থাৎ বাংলা এবং ইংলিশ সহকারে নাম দেওয়া আছে। তাহলে এখানে দেখো পারমাণবিক সংখ্যা। তো এখন এই যে পারমাণবিক সংখ্যা, এটা কি, অর্থাৎ বিজ্ঞানী মোসলে 1913 সালে এই পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। তো পারমাণবিক সংখ্যা আবিষ্কার করার ভিত্তিতে এই মৌলসমূহকে পারমাণবিক সংখ্যার অনুসারে পরপর শ্রেণীবদ্ধ করা হয়, মানে আমরা একটা সিরিয়াল সংখ্যা করা হলো। তাহলে তোমাদের পাঠ্য বইতেও এই তালিকাটা রয়েছে। তোমরা অবশ্যই 1 থেকে 20 পর্যন্ত এই মৌলগুলোর নাম মনে রাখবে, অর্থাৎ মুখস্থ করবে তাদের সিরিয়াল সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা সহকারে। তাহলে এই যে সিরিয়াল সংখ্যা বা পারমাণবিক সংখ্যা অনুসারে আমরা এই মৌলগুলোর নাম ইংরেজি অর্ড সহকারে আমরা এটা মনে রাখবো বা মুখস্থ করবো। তাহলে এখন আমরা আসি যদি তাহলে এই পারমাণবিক সংখ্যা কী। অর্থাৎ এই পারমাণবিক সংখ্যা আমরা একটু আগে দেখেছিলাম যে পরমাণুর গঠন, যে পরমাণুর কেন্দ্রে কি থাকে, প্রোটন এবং নিউট্রন। তাহলে অর্থাৎ পারমাণবিক সংখ্যা কি, কোনো মৌলের প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। অর্থাৎ কোনো মৌলের, অর্থাৎ কোনো একটি মৌলের পরমাণুতে বা পরমাণুর কেন্দ্রে যে কয়টা প্রোটন থাকে তাকেই ওই মৌলের কি বলা হয়, পারমাণবিক সংখ্যা। তাহলে এখন দেখো আমরা এখানে একটু দেখি আবার যে এখানে দেখো হাইড্রোজেন, তা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। এর মানে হচ্ছে হাইড্রোজেনের কেন্দ্রে কি একটি প্রোটন রয়েছে। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তার মানে কি
এর কেন্দ্রে দুটি প্রোটন রয়েছে। লিথিয়াম এর পারমাণবিক সংখ্যা 3, মানে কি এর কেন্দ্রে 3টি প্রোটন রয়েছে। আর তাহলে অর্থাৎ আমরা পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো মৌলের তাহলে দেখো কোনো মৌলের একটি পরমাণুর কেন্দ্রের প্রোটন সংখ্যাকেই ওই পরমাণুর কি পারমাণবিক সংখ্যা বলে। একে অবশ্য কি জেড দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা এখন পারমাণবিক সংখ্যা দেখলাম। তাহলে এখন তাহলে বুঝতে পারছো যে আমাদের ওখানে যে 20টি মৌল রয়েছে ওদের এই সিরিয়াল সংখ্যাটা তোমাদের প্রথমত এই চারটি তোমরা বই থেকে মুখস্থ করবে। আর এই যে সিরিয়াল সংখ্যাটা এটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। তাহলে এই সিরিয়াল সংখ্যা পারমাণবিক সংখ্যা মানে কি এই প্রত্যেকটা মৌলের পরমাণুতে ঠিক ততটি কী রয়েছে প্রোটন রয়েছে। আর নিউক্লিয়াসে বা কেন্দ্রে যতটি প্রোটন থাকবে ঠিক ওই মৌলের পরমাণুতে কি ততটি ইলেকট্রন থাকবে। এখন তাহলে পারমাণবিক সংখ্যা, এখন দেখো আমি কি বলেছি যে মনে করো একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে বিভিন্ন শক্তি স্তর বা কক্ষপথ। এই নিউক্লিয়াসে এখন আমরা যদি মনে করি এটা সোডিয়াম, তাহলে দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এর মানে কি যে সোডিয়ামের কেন্দ্রে প্রোটন রয়েছে 11টি। আর ঠিক এই তাহলে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টি? 11টি। এখন তাহলে আমরা অর্থাৎ কি তাহলে এই সিরিয়াল সংখ্যাটা বা পারমাণবিক সংখ্যাটা মুখস্থ করা তোমাদের খুবই প্রয়োজন। অর্থাৎ এই সিরিয়াল সংখ্যাটা মনে রাখলেই তোমরা বুঝতে পারবে। যেমন সোডিয়াম আমাদের সিরিয়ালে 11 নম্বর রয়েছে, মানে এর কেন্দ্রে 11টি প্রোটন আছে এবং সোডিয়ামের একটা পরমাণুতে ঠিক 11টি ইলেকট্রন রয়েছে। এখন তাহলে পারমাণবিক সংখ্যা, এখন যদি আসি ভর সংখ্যা কি। এখন তাহলে আমরা আসো একটু যাই, এখানে দেখো আমাদের যে একটা সিরিয়াল সংখ্যা রয়েছে, এই সিরিয়াল সংখ্যাটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা বা এই মৌলগুলির একটি পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যা। তাহলে এখানে আর এখানে দেখো মৌলিক পদার্থের নাম, এখানে কি রয়েছে প্রতীক। এখন তাহলে এই যে হাইড্রোজেনের প্রতীক কি, তোমার হাইড্রোজেনের প্রথম বর্ণ আছে এইচ, সেজন্য এইচ দ্বারা আমরা হাইড্রোজেন বুঝি। হিলিয়ামের এইচি দ্বারা আমরা হিলিয়াম বুঝি। লিথিয়াম এলআই দ্বারা আমরা লিথিয়াম বুঝি। অর্থাৎ আমরা এই পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে প্রতীক। তাহলে আমরা প্রতীকটা একটু পরে আসছি। দেখো পারমাণবিক ভর অর্থাৎ পারমাণবিক সংখ্যা আর এটা কি পারমাণবিক ভর। তাহলে পারমাণবিক ভরটা কি? এটা হচ্ছে পারমাণবিক ভর। এখন আমরা তাহলে আবার আসি যে আমরা দেখেছিলাম কোনো মৌলের কেন্দ্রে থাকে কি প্রোটন এবং নিউট্রন। আর কোনো মৌলের কেন্দ্রের যে প্রোটন এবং নিউট্রন রয়েছে, এই প্রোটন এবং নিউট্রনের সমষ্টি হচ্ছে কি ভর সংখ্যা বা পারমাণবিক ভর।
এখন তাহলে কোনো মৌলের পরমাণুর কেন্দ্রে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকেই বলা হয় ওই মৌলের পারমাণবিক ভর বা ভর সংখ্যা, একে কি নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়। তাহলে এখন দেখো আমাদের যে সিরিয়াল সংখ্যাটা, এটা হচ্ছে কী বলেছিলাম, পারমাণবিক সংখ্যা। আর এই পারমাণবিক সংখ্যা হচ্ছে ওই মৌলের একটি পরমাণুর কি প্রোটন সংখ্যা এবং কি ইলেকট্রন সংখ্যা। আর তাহলে আমরা আবার দেখেছি যে পরমাণুর কেন্দ্রে থাকে কি প্রোটন এবং নিউট্রন। তাহলে আবার দেখলাম যে প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে বলা হয় পারমাণবিক ভর বা ভর সংখ্যা। এখন আমরা একটু কষ্ট করে দেখো, তোমরা এই যে পারমাণবিক সংখ্যা, এটা আবার বলছি খুব সুন্দর করে এই নাম সহকারে এটা মুখস্থ করবে। আর এটা মুখস্থ করলে তোমাদের একটা সুবিধা হচ্ছে, তোমরা কোন মৌলতে কতটি প্রোটন আছে, কতটি ইলেকট্রন আছে তা জানতে পারতেছো। এবং তাহলে আমরা ভর সংখ্যা, তাহলে এই ভর সংখ্যা হচ্ছে কি কোনো মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। তাহলে আমরা এই ভর সংখ্যাটা কীভাবে মনে রাখতে পারি? হ্যাঁ, এখন দেখো আমরা এই ভর সংখ্যা এভাবে মনে রাখবো যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যা, ওই মৌলের পারমাণবিক সংখ্যার ডাবল হচ্ছে কি পারমাণবিক ভর। আবার বলি, কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যা, ওই মৌলের ডাবলই হচ্ছে পারমাণবিক ভর। তবে এই ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য রাখতে হবে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা জোড়, তাদের পারমাণবিক ভর হবে তার ডাবল। অর্থাৎ পারমাণবিক সংখ্যা যদি 2 হয়, পারমাণবিক ভর হবে 4। কিন্তু পারমাণবিক সংখ্যা যদি বেজোড় হয়, তাহলে পারমাণবিক ভর হবে ডাবলের চেয়ে 1 বেশি। এখন যেমন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, তাহলে এর পারমাণবিক ভর কত হবে? 3 2 6 এবং 1 বেশি 7। তাহলে এখন আমি কি বলেছি যে কোনো মৌলের পারমাণবিক ভর, কোনো মৌলের পারমাণবিক ভর কীভাবে আমরা মনে রাখবো? যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা এর ডাবলই পারমাণবিক ভর। কোন ক্ষেত্রে? যখন জোড় হবে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যদি জোড় হয় তার পারমাণবিক ভর হবে এর ডাবল। আর যদি পারমাণবিক সংখ্যা বেজোড় হয় তাহলে ডাবলের চেয়ে 1 বেশি। এখন তাহলে আমরা একটু দেখে আসি। তবে এখানে দেখো আমি 4টা বিষয়ে স্টার চিহ্ন দিয়েছি, 1 অর্থাৎ 4 7 18। এখন দেখো এর পারমাণবিক সংখ্যা 1, কিন্তু আমরা এই যে 4টা স্টার চিহ্ন দেওয়া, এটা একটু আমরা মনে রাখবো। তাহলে 1 এর পারমাণবিক ভর 1, কিন্তু এখন দেখো 2 জোড়, তাহলে এর পারমাণবিক ভর হবে 4। 3 কি জোড় না বিজোড়? বিজোড়। তাহলে বিজোড় হলে এর পারমাণবিক ভর হবে ডাবলের চেয়ে 1 বেশি, অর্থাৎ 3 2 6 আর 1 7। 4 এটা আমাদের একটু আলাদা, অর্থাৎ 4 এর 8 হয়েছে 9। 5 দেখো বেজোড়, তাহলে হবে কত? 11। 6 জোড় হবে 12। 7 হওয়ার কত? 15, কিন্তু হয়েছে কত? 14। যেহেতু আমি আগেই বলেছি যে 1 4 7 18, এরা আমার এই নিয়মের একটু ব্যতিক্রম। আবার দেখো 8 জোড়, তাহলে 8 দুগুণে কত? 16। 9, তাহলে 9 কি বেজোড়, তাহলে বেজোড় হলে কত হবে? ডাবলের চেয়ে 1 বেশি, অর্থাৎ 9 দুগুণে 18 1 19। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই দেখো পারমাণবিক সংখ্যা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা থেকে কীভাবে আমরা পারমাণবিক ভরটা জেনেছি। অর্থাৎ আবার বলি, যদি পারমাণবিক সংখ্যা জোড় হয় তাহলে পারমাণবিক ভর হবে তার ডাবল। আর যদি পারমাণবিক সংখ্যা বেজোড় হয় তাহলে তার পারমাণবিক ভর হবে কি ডাবলের চেয়ে 1 বেশি। তবে আমরা দেখেছি এই ক্ষেত্রে, তবে এটা কোনো নিয়ম না, এটা একটু মনে রাখার কৌশল। তবে আমরা দেখেছি এর মধ্যে 4টে মৌলের পারমাণবিক সংখ্যা থেকে পারমাণবিক ভর যখন নির্ণয় করেছি, একটু নিয়মটা ছিল কি ব্যতিক্রম। এখন তাহলে আমরা আসো, আমরা তাহলে এখন কীভাবে আমরা একটি মৌলের সংকেত থেকে আমরা ওর ইলেকট্রন প্রোটন নিউট্রন নির্ণয় করব। এখন দেখো এখানে তোমরা মৌলের একটি সংকেত দেখতে পাচ্ছ এক্স। এখন আমরা এখানে যেমন এক্স, আমি এখানে অ্যালুমিনিয়াম লিখলাম, এবং জেড, জেড হচ্ছে এক্স হচ্ছে কোনো মৌলের প্রতীক, যেমন অ্যালুমিনিয়াম এল। এরপরে এখানে জেড, অর্থাৎ জেড দ্বারা বোঝা যাচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। এরপরে দেখো, তাহলে 13 হলে এর পারমাণবিক ভর কত হবে? যেহেতু এটা বেজোড়, তাহলে এর হবে কত? 13 দুগুণে 26 আর 1 যোগ করতে হবে, অর্থাৎ 27। অর্থাৎ এখানে এ, দেখো এ হচ্ছে মৌলের পারমাণবিক ভর। এখন দেখো তাহলে এখানে এক্স জেড এ, অর্থাৎ এক্স এর বাম পাশের নিচে জেড,
বাম পাশে উপরে এ, অর্থাৎ এক্স হচ্ছে মৌলের প্রতীক এবং জেড হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা, এ মৌলের পারমাণবিক ভর, এন প্লাস অর্থাৎ এখানে প্লাস থাকলে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা বোঝাবে, এন মাইনাস থাকলে গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা বোঝাবে। এখন তাহলে আমরা একটু দেখে আসি, চলো। এখন দেখো এখানে 27। এখন আমরা তাহলে কিভাবে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা নির্ণয় করব? মনে করি এখানে অক্সিজেন 8, 16। এখন আমরা এই 8, তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। এখন আমরা আগেই বলেছিলাম যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যা, প্রোটন সংখ্যাও তাই, নিউট্রন সংখ্যাও তাই। তাহলে আমাদের এখানে ইলেকট্রন সংখ্যা 8 হবে, প্রোটন সংখ্যা 8 হবে। কিন্তু আমরা নিউট্রন সংখ্যা কি বলেছিলাম? যে অর্থাৎ আমরা এই যে 16, এই 16 ছিল কি? পারমাণবিক ভর। তাহলে আমরা ওখানে বলেছিলাম যে পারমাণবিক ভর হচ্ছে কোনো মৌলের প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। তাহলে আমরা যদি এই 16 থেকে আমরা যদি প্রোটন সংখ্যা 8 বিয়োগ করে দেই তাহলে কত থাকবে? 8। তাহলে এই 8 হচ্ছে কি? নিউট্রন সংখ্যা। তাহলে দেখো আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা হ্যাঁ নির্ণয় করে ফেললাম। তাহলে আজ তোমাদের আরেকটা দিচ্ছি, দেখো। মনে করো এখানে অ্যালুমিনিয়াম। তাহলে এখন তোমরাই বলো যে পারমাণবিক সংখ্যা 13, পারমাণবিক ভর 27, তাহলে ইলেকট্রন কয়টি হবে? 13টি। হ্যাঁ ঠিক বলেছো। এবং এখানে তাহলে প্রোটন কয়টি হবে? 13টি। কারণ পারমাণবিক সংখ্যা যা, প্রোটন সংখ্যা তা, ইলেকট্রন সংখ্যা তাই। এখন তাহলে আমরা নিউট্রন সংখ্যা কীভাবে নির্ণয় করব? অর্থাৎ এ বিয়োগ জেড মানে কি? 27 বিয়োগ 13, তাহলে কত? 14টি। কারণ আমরা জানি এই নিউট্রন আর প্রোটন যোগ করলে কী হচ্ছে? 27 পারমাণবিক ভর হচ্ছে। তাহলে আমরা এই পারমাণবিক ভর থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা কি? ইলেকট্রন সংখ্যা, এই নিউট্রন সংখ্যা পাবো। এরপরে দেখো আবার হ্যাঁ এখন দেখো তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে এখানে প্রোটন সংখ্যা 8। তাহলে আমাদের একটু খেয়াল রাখতে হবে যেখানে আমাদের কোনো প্লাস মাইনাস আছে কিনা। যদি প্লাস মাইনাস না থাকে তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা 8 হতো। কিন্তু আমাদের এখানে -2 থাকাতে এখানে বোঝাচ্ছে যে এই অক্সিজেন কি 2টি ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে 8টি, আর 2টি যদি গ্রহণ করে থাকে তাহলে কয়টি হবে? 10টি। অর্থাৎ তাহলে আমরা এখানে মাইনাস থাকলে কি হবে? ইলেকট্রন গ্রহণ করে বোঝায়, আর প্লাস থাকলে কি? ইলেকট্রন ত্যাগ করা বোঝায়। তাহলে এখন আবার দেখো কিন্তু নিউট্রন সংখ্যা ওইটাই হবে 16 বিয়োগ 8, কত? 8টি। এখন আবার দেখো তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে প্রোটন সংখ্যা 11। এখানে কি আছে? প্লাস, অর্থাৎ একটি প্লাস। তো একটি প্লাস থাকলে ইলেকট্রন কি? ত্যাগ করা বোঝায়। তাহলে আমাদের যদি সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে এখানে কয়টি হবে? 10টি। আর আমাদের নিউট্রন সংখ্যা ঠিক ওই একইভাবে, যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করে আমাদের নিউট্রন সংখ্যা নির্ণয় করতে হবে। ঠিক এটা এখন তাহলে তোমরা করবে। 12, হ্যাঁ 2টা প্লাস মানে কি? 2টা ত্যাগ করেছে, তাহলে 10। 12 থেকে 2টা ত্যাগ করলে 10। আর 24 বিয়োগ 12। তাহলে এখন দেখো আমরা ওই যে আমি একটি চার্ট দেখিয়েছিলাম তোমাদের, এই চার্ট থেকে পারমাণবিক সংখ্যা তোমরা জানলে, তোমরা পারমাণবিক ভরটাও নির্ণয় করার কৌশলটি অবলম্বন করলে, এবং আমরা ঠিক ওটা দেখে কীভাবে আমরা একটি মৌলের ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা অর্থাৎ মূল কণিকার সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে আমরা দেখো এই পারমাণবিক সংখ্যা, এই সিরিয়াল নাম্বারটি মুখস্থ করেই আমরা কিন্তু পারমাণবিক ভরটা নির্ণয় করতে পারছি।
এবং এই পারমাণবিক ভর এবং এই পারমাণবিক সংখ্যা থেকেই আমরা কিন্তু আবার কি নিউট্রন সংখ্যা নির্ণয় করতে পারছি। তাহলে এখন যদি আমি বলি এখন দেখো, তাহলে একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা 35, তাহলে মৌলটির নিউট্রন সংখ্যা কত? যেহেতু আমরা জানি ভর সংখ্যা হচ্ছে কি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, তাহলে যেহেতু ভর সংখ্যা আমাদের দেওয়া আছে 35, এখান থেকে যদি আমরা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে আমরা দেখো নিউট্রন সংখ্যা পেয়ে গেলাম। আবার যদি প্রশ্নটা এরকম হতো যে একটি মৌলের ভর সংখ্যা 35, নিউট্রন সংখ্যা 18, পারমাণবিক সংখ্যা কত, তাহলে তো আমরা এভাবেই বিয়োগ করে বের করতে পারতাম। ওকে, এখন এরপরে তাহলে আমরা দেখো আরেকটি পার্টে আসি, যে তাহলে আমাদের এই পরমাণুর কেন্দ্রে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। আর পরমাণুর কেন্দ্রের বাইরে যে বৃত্তাকার কক্ষপথগুলো রয়েছে এতে কি অবস্থান করে? ইলেকট্রন। আর এই ইলেকট্রনগুলো কিভাবে থাকে? দেখো আমাদের এখানে একটি চিত্র রয়েছে, অর্থাৎ এটা ছিল নিউক্লিয়াসে কী থাকে? প্রোটন, নিউট্রন। আর এই যে বৃত্তাকার কক্ষপথগুলো দেখছো একে বলা হয় কি? শক্তি স্তর। আর এই নিউক্লিয়াসের বাইরে যে প্রথম বৃত্ত এটাকে বলা হয় প্রথম শক্তি স্তর বা প্রথম কক্ষপথ বা অরবিট। আর এটাকে বলা হয় দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় কক্ষপথ, এটাকে বলা হয় তৃতীয় কক্ষপথ। অর্থাৎ এখন তাহলে আমরা দেখি আসলে ইলেকট্রনগুলো এই কক্ষপথে কীভাবে থাকবে। দেখো প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? দুটি। অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে যে বৃত্তাকার কক্ষপথটি প্রথম, তাতে কয়টি ইলেকট্রন থাকবে? দুটি। এরপরে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 8টি। এবং চতুর্থ কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 32টি। এখন তাহলে আবার আসি 2টি, 8টি, 18টি, 32টি। এটা একটা মনে রাখার কৌশল তোমাদের আমি বলি, অর্থাৎ 2n²। এখন যদি আমাদের এখানে n = 1, 2, 3, 4 হতে পারে। এখন দেখো আমরা যদি n = 1 ব্যবহার করি প্রথম শক্তি স্তর বা প্রথম কক্ষপথ, এখানে 1 ব্যবহার করলে তাহলে আমাদের হইতেছে কত? 2টি। এখন যদি আমরা এখানে দেখো 2 ব্যবহার করি তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8টি হইতেছে। এখানে যদি আমরা 3 ব্যবহার করি তাহলে 3 × 9, 9 দুগুণে 18। ঠিক এইভাবে আমরা মনে রাখতে পারবো যে কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে, কি ব্যবহার করে? 2n² সূত্র ব্যবহার করে। আচ্ছা তাহলে আমাদের মনে রাখতে হবে কি প্রথম কক্ষপথে কয়টি থাকবে? 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 18টি এবং চতুর্থ কক্ষপথে 32টি ইলেকট্রন থাকবে।
এখন যদি আমরা আসি যে যেমন কার্বনের পারমাণবিক সংখ্যা কত 6, তাহলে 6 যদি হয় তাহলে এই 6টা ইলেকট্রন কীভাবে থাকবে। এখন দেখো আমরা তাহলে প্রথম শক্তি স্তরে 2টি থাকবে ইলেকট্রন, তাহলে আর থাকে কয়টি 4টি, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে কয়টি থাকবে 4টি। এখন দেখো আমরা যদি এইভাবে একটি নিউক্লিয়াস তৈরি করলাম কার্বনের, এবং এটা যদি বলি প্রথম শক্তি স্তর, এটা যদি বলি দ্বিতীয় শক্তি স্তর। এখন একটু দেখো আমরা এটা বললাম নিউক্লিয়াস, তাহলে এখন দেখো আমাদের প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে, 1টি 2টি, তারপরে কয়টি 4টি, 1 2 3 4। কারণ আমরা দেখে আসছি যে একটু আগে দেখেছি যে প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে 2টি, তাহলে প্রথম শক্তি স্তরে 2টির বেশি দিতে পারবো না। এরপরে দ্বিতীয় শক্তি স্তরে থাকতে পারে 8টি, কিন্তু আমার 6টি, যেহেতু 2টি আর বাকি থেকে কয়টি 4টি, আমার দ্বিতীয় শক্তি স্তরে 4টি দিতে হবে। এরপরে আরেকটি দেখো, আমাদের যেটা কার্বন না হয়ে ফ্লোরিন হয়, যার পারমাণবিক সংখ্যা 9, মানে কি এতে 9টি ইলেকট্রন আছে, তাহলে প্রথমে 2টি, পরে আমি কয়টি দেব 7টি, তাহলে 7টি যদি দেই, এটা যদি আমাদের একটি ফ্লোরিনের গঠন হয় তাহলে প্রথমে 2টি থাকবে, এরপরে কয়টি 7টি, 1 2 3 4 5 6 7টি। ঠিক এইভাবে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো করব। এরপরে দেখো যদি আমাদের এটি সোডিয়াম হয়, তাহলে প্রথমে 2টি, এরপরে দ্বিতীয় শক্তি স্তরে থাকতে পারে কয়টি 8টি, যেহেতু আমাদের 11টি, 8টি, 8 আর 2 10, আরও থাকে কয়টি 1টি, এই 1টি আবার তৃতীয় শক্তি স্তরে যাবে। তাহলে দেখো এখন দেখো সোডিয়ামের ক্ষেত্রে আমাদের প্রথম শক্তি স্তরে 2টি দিয়েছি, দ্বিতীয় শক্তি স্তরে আমরা 8টি দিয়েছি, কারণ আমরা জানি দ্বিতীয় শক্তি স্তরে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না, তাহলে আরেকটি ইলেকট্রন কোথায় যাবে তৃতীয় শক্তি স্তর। তাহলে এইভাবে আমরা বাকি মৌলগুলোরও ইলেকট্রন বিন্যাস করতে পারি, এবং এইভাবে একটি মৌলের অর্থাৎ পরমাণুর গঠনও আমরা তৈরি করতে পারি, ইলেকট্রন বিন্যাস গঠন। তাহলে এখন অর্থাৎ পরমাণুর গঠন বলা হয়, আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাস অনুসারে আমরা পরমাণু গঠনও তৈরি করতে পারি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আমরা কি কি আমরা শিখলাম, অর্থাৎ দেখেছি পারমাণবিক সংখ্যা কাকে বলে, তারপরে পারমাণবিক ভর কাকে বলে, এরপরে আমরা যে একটি চার্ট দেখেছি 1 থেকে 20 পর্যন্ত মৌলসমূহের নাম এবং তাদের শ্রেণী, অর্থাৎ সিরিয়াল সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর পারমাণবিক সংখ্যা জানলে আমরা কীভাবে এই পারমাণবিক সংখ্যা থেকে আমরা এই পারমাণবিক ভরগুলো মনে রাখবো। তারপরে দেখেছি আমরা কীভাবে এই পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা থেকে আমরা মূল কণিকা অর্থাৎ মৌলিক কণিকা ইলেকট্রন প্রোটন নিউট্রন নির্ণয় করেছি। তারপরে দেখেছি আমরা অর্থাৎ এই কেন্দ্রে থাকে কি প্রোটন এবং নিউট্রন, এবং ইলেকট্রনগুলো এই বিভিন্ন নিউক্লিয়াসের বাইরে কীভাবে অবস্থান করে, বিভিন্ন কক্ষপথে কীভাবে অবস্থান করে, এই বিষয়গুলো আমরা এতক্ষণে দেখেছি। তাহলে চলো তোমাদের আমি একটি কাজ দিই, এই কাজটি তোমরা এখন খাতায় লিখবে, অর্থাৎ প্রশ্নগুলো খাতায় লিখবে এবং উত্তর তৈরি করবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই প্রশ্নগুলো নিচে এখন খাতায় তুলছো। খাতায় তুলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখো। তারপর আমি তোমাদের আবার বলছি, দেখো পারমাণবিক সংখ্যা অর্থাৎ কোনো মৌলের নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে তাকে পারমাণবিক সংখ্যা বলে। নিউক্লিয়ন সংখ্যা, কোনো মৌলের নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকেই নিউক্লিয়ন সংখ্যা বলে। নিম্নের সংকেতগুলো হতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নির্ণয় করো। অর্থাৎ দেখো 1 বিয়োগ 1 অর্থাৎ আমরা নিউট্রন পাবো। অর্থাৎ কোনো মৌলের পারমাণবিক সংখ্যাই হচ্ছে ওই মৌলের কি প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা। আর মৌলগুলির ইলেকট্রন বিন্যাস করে এর গঠন আঁকো। অর্থাৎ আমরা দেখেছি কীভাবে ইলেকট্রন থাকে, অর্থাৎ প্রথম শক্তি স্তরে কয়টি থাকে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টি থাকে, এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করে আমরা এর গঠনগুলো আঁকবো। আর তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলো খাতায় তুলেছো এবং এই উত্তরগুলো করতে চেষ্টা করো। সর্বশেষে তোমরা অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি উপভোগ করার জন্য। যারা এই মুহূর্তে ক্লাসটি উপভোগ করছো তোমাদেরকে সবাইকে আবার আমার মাতৃষা আইডিয়াল স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বশেষে সকলের সুস্থতা কামনা করে এই মুহূর্তে আমার এই ক্লাসটি শেষ করছি এবং পরবর্তীতে তোমাদের এই অধ্যায়ের অর্থাৎ পরমাণুর গঠন এই অধ্যায়ের অর্থাৎ তৃতীয় পাঠদান পর্ব দেখার জন্য অনুরোধ করছি। তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।